সাইমুম সিরিজ ৫ রক্তাক্ত পামির পর্ব ৪। মস্কো শহর থেকে ৩ মাইল উত্তরে মস্কোভা নদীর একটা দ্বীপে উঁচু প্রাচীর ঘেরা বহুতল বিশিষ্ট বিশাল এক বাড়ি। বাড়ির প্রধান ফটকে ছোট্ট এটা সাইনবোর্ড, অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় মস্কোভা স্কুল অব রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। আসলে এটা একটা বন্দি শিবির, একটু ভিন্ন প্রকৃতির। পার্টির যে সমস্ত লোক যারা প্রতিভাবান, বয়সে কম কিন্তু আবেগ তাড়িত হয়ে কিংবা প্ররোচনায় পড়ে পার্টি লাইন থেকে বাইরে গেছে, তাদেরকে কমিউনিস্ট সরকার এই বন্দি শিবিরে রাখে একটা নির্দিষ্ট সময়ের জন্য। এই সময়ের মাপটা সকলের জন্য এক রকমের নয়, কারো ৫, কারো ১০ বছর ইত্যাদি। কেউ সংশোধনের বাইরে বিবেচিত হলে সে হারিয়ে যায় চিরতরে। অর্থাৎ যারা বন্দী হয়ে এখানে আসে তাদেরকে হয় কমিউনিস্ট ব্যবস্থার আনুগত্য নয়তো মৃত্যু, এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হয়। দ্বীপটির চারদিক ঘিরেই পানি। মস্কোভা নদীর ধার ঘেঁষে একটা সড়ক মস্কো নগরী থেকে বের হয়ে এই পানির ধার পর্যন্ত এসে শেষ হয়েছে। রাস্তাটা সাধারণের জন্য নয়, আসলে কমিউনিস্ট পার্টি এবং সরকারের উচ্চ পদস্থ রাজনৈতিক ব্যক্তিদের জন্য যে অভিজাত এলাকা গড়ে তোলা হয়েছে নগরীর উত্তর অংশে, সেখান থেকেই রাস্তাটা বেরিয়ে এসেছে। সুতরাং সাধারণ নাগরিকদের এদিকে আসার কোনো সুযোগই নেই। বছরের অধিকাংশ সময়ই মস্কোভা নদীতে বরফ জমে থাকে। তখন নিরাপত্তারক্ষীরা বিশেষ ধরনের গাড়িতেই দ্বীপের সাথে যোগাযোগ রক্ষা করে। অন্য সময় বোট ব্যবহার হয়। দ্বীপের সেই বাড়িটির প্রধান ফটকে ইস্পাতের বিশাল গেট। এ গেট দিয়ে বড় বড় গাড়ি অনায়াসে ঢুকে যায়। গেট পেরুলেই যে প্যাসেজ, তার দুপাশে অনেক ঘর। এগুলো পেরুলে আরেকটি ফটক। এ ফটক পার হলে একটা প্রাচীর ঘেরা প্যাসেজ হয়ে বাড়ির অভ্যন্তরে বিশাল কারখানা কমপ্লেক্সে গিয়ে পৌঁছা যায়। কারখানা কমপ্লেক্সটি একতলা, অনেক হলরুম এবং শত শত কক্ষ আছে এখানে। বন্দীরা সারাদিন এখানে কাজ করে, বিচিত্র সব কাজ। বন্দীদের অপরাধ ও শ্রেণী হিসেবেই তাদের কাজ নির্ধারিত হয়। এ কারখানা কমপ্লেক্সের উত্তর পাশের অংশে পুরুষদের বাস এবং দক্ষিণ অংশ মেয়েদের। কারখানা কমপ্লেক্সের দর্শন বিভাগের একটি ছোট ঘর। ঘরে ৩টি টেবিল। ২টি টেবিলে ২জন মেয়ে বসে। মাঝের টেবিলে আয়েশা আলিয়েভা। লোহার ছোট চেয়ারে বসে কাজ করছে সে। টেবিলে মার্কস ও লেনিনের কয়েকটা বড় বড় ভলিউম। আয়েশা আলিয়েভার দায়িত্ব হল তাদের অর্কসের উপর একটা ক্রনোলজিক্যাল কমেন্ট্রি তৈরি করা। প্রতিদিনের জন্য পাতা সংখ্যা বরাদ্দ আছে। কম হলে শাস্তি। শাস্তির মধ্যে সর্বনিম্ন হল খাবার বন্ধ হওয়া, শীতের কম্বল না পাওয়া, কাজের টেবিলে বসার চেয়ার না মেলা ইত্যাদি। লিখছিল আয়েশা আলিয়েভা। ৭ দিন পরপর এসে দায়িত্বশীল অফিসার কাজ নিয়ে যায়। কাজের তদারকি করে আজকে সেই ৭ম দিন। কিন্তু ৭ দিনে যে কাজ হওয়া উচিত সে কাজ হয়নি আয়েশা আলিয়েভার। লিখতে লিখতে আয়েশা আলিয়েভার একটু থামল, কি ভাবতে চেষ্টা করল। তারপর কলমটা ছুঁড়ে ফেলে দিল আয়েশা আলিয়েভা। কি লিখবে সে? লেখা তার আসে না। যে মতবাদ তার কাছে পচা, দুর্গন্ধযুক্ত, তার উপর রং চড়াবে সে কেমন করে? আলিয়েভার বাম পাশে টেবিলে বসেছিল এক মধ্যবয়সী মহিলা ডাক্তার নাতালোভা, মস্কোর লুমুম্বা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের খ্যাতিমান অধ্যাপিকা। ১৭ বছর অধ্যাপনা করার পর সে এখন বলছে, মানুষ যেমন সত্য, তার ধর্মবিশ্বাস তেমনি সত্য। ছাত্রদের সে বলেছে, এ ধর্মবিশ্বাস থেকে মানুষকে মুক্ত করার চিন্তা অবাস্তব। আমরা এটা ১০০ বছরের চেষ্টাতেও পারিনি। আমরা মানুষকে বেথেলহামে যেতে দিচ্ছি না বটে, কিন্তু লেনিনের মাজারকেই তারা বেথেলহাম বানিয়ে নিয়েছে। এই বিশ্বাসই নাতালোভার অপরাধ। এই অপরাধেই তাকে আসতে হয়েছে এই বন্দি শিবিরে। ডারউইন এবং মার্কসীয় দর্শনের অনুসরণে মানুষের অলীক বিশ্বাসের ক্রমবিবর্তনের উপর গবেষণা করার দায়িত্ব দেয়া হয়েছে নাতালোভার উপর। আলিয়েভার কলম গড়িয়ে পড়ার শব্দে ফিরে তাকাল নাতালোভা। আলিয়েভার মুখের দিকে তাকিয়ে একটু ভাবল সে। তারপর উঠে দাঁড়িয়ে মেঝে থেকে কলম তুলে নিয়ে আলিয়েভার দিকে বাড়িয়ে বলল, নাও, পাগলামি করো না। পাগলামি নয়, আমি আর পারছি না খালাম্মা। না, পারতে হবে, বাঁচতে হবে তোকে। না, এমন করে বাঁচতে চাই না, মন আমার মরে যাচ্ছে। এই জুরুমে আয়েশা আলিয়েভার চোখে পানি টলমল করে উঠল। নাতালোভার একটা মেয়ে আছে, আয়েশা আলিয়েভার বয়সের। আয়েশার মধ্যে দিয়ে নাতালোভা যেন তার সেই মেয়ের চোখের পানি দেখতে পেল। মাতৃমন উথলে উঠল তার।
নাতালোভা আয়েশা আলিয়েভার মাথায় হাত বলিয়ে সস্নেহে বলল, তুই ভুল বলছিস আলিয়েভা। কোনো বিশ্বাসীর মন কখনো মরে না, কেউ মারতে পারে না রে। অত্যাচার, জুলুম বিশ্বাসের আগুনকে প্রজ্বলিতই করে বেশি। থামল নাতালোভা। তারপর কলমটা আয়েশা আলিয়েভার হাতে গুজে দিয়ে বলল, মন বিশ্বাসের শক্তিতে বাঁচে, কিন্তু দেহকে বাঁচাবার জন্য খাদ্য প্রয়োজন। তুই দেহের উপর অনেক জুলুম করেছিস, আর নয়। একটু থেমে নাতালোভা বলল, তোর ডান পাশের তানিয়া মেয়েটা কয়দিন আসছে না, কোথায় গেছে বলতে পারিস? আয়েশা আলিয়েভা মুখ তুলে নাতালোভার দিকে তাকিয়ে বলল, না খালাম্মা। যেখানে গেলে মানুষ আর কোনোদিন ফেরে না, তানিয়া এখন সে জগতে। ল্যাটভিয়ার ওই মেয়েটা তোর মতোই জেদি ছিল। নাতালোভার স্বরটা ভারী, চোখের কোণ তার ভিজে উঠেছে। আয়েশা আলিয়েভা উঠে দাঁড়াল। নাতালোভার একটা হাত ধরে সে বলল, তুমি ভেবো না খালাম্মা, তানিয়া বেঁচেছে। হঠাৎ নাতালোভা গম্ভীর হল। আয়েশা আলিয়েভার চোখে চোখে রেখে বলল, সবাই এভাবে পালিয়ে বাঁচতে চাইলে দেশকে বাঁচাবে কে? আয়েশা আলিয়েভা বিস্মিত হল। বিস্ময় ভরা চোখে নাতালোভার দিকে তাকিয়ে রইল। একই রূপ তার খালাম্মার। তারপর ধীর কণ্ঠে বলল, দেশকে বাঁচাবার এত বড় চিন্তা তুমি করো খালাম্মা? কেন, আমি দেশের মানুষ নই? জাতির একজন সদস্য নই? কিন্তু তানিয়া, আমরা আমাদের দুর্বল হাতে কি পারতাম আর কি পারব খালাম্মা? কোন হাতই দুর্বল নয়। লেনিনের কাছে বিশ্বাসের শক্তি ছিল না বলে ষড়যন্ত্র, শঠতা ও জোচ্চুরির মাধ্যমে জনগণকে তার হাত করতে হয়েছিল। কিন্তু আমাদের বিশ্বাসের শক্তি আছে বলে আমাদের তার প্রয়োজন হবে না। রাশিয়ার ধর্মবিশ্বাস বঞ্চিত বুভুক্ষু জনগণকে বিশ্বাসের শক্তিই সংগঠিত করবে। বিস্ময়ে বিস্ফোরিত চোখে আয়েশা আলিয়েভা তাকিয়েছিল নাতালোভার দিকে। নাতালোভা একটু থামল, তারপর কণ্ঠটা আরেকটু নামিয়ে ফিস ফিস করে বলল, আমি জানি তোদের মধ্যে এশিয়া জেগেছে। এই জাগরণ ক্ষীয়মান কমিউনিষ্ট শক্তি আর রোধ করতে পারবে না। তোদের জাগরণ ধর্মভীরু রুশদেরও জাগাবে। তাদের অন্তরে দগদগে আগুন। অনুকূল বাতাস পেলেই তা জ্বলে উঠে কমিউনিস্টদের ঘুণে ধরা প্রাসাদ পুড়িয়ে ছাড়বে। একটু হাসল নাতালোভা, তারপর বলল, লেনিনের বিপ্লবে সুযোগ সন্ধানী বুদ্ধিজীবীরা শ্রমিকদের ব্যবহার করেছিল, আর সামনের বিশ্বাস অর্থাৎ ধর্মশক্তির বিপ্লবে দরিদ্র, বঞ্চিত, শোষিত কৃষক শ্রমিকরা সামনে থাকবে, আর সুবিধাভোগী বুদ্ধিজীবীরা বাধ্য হয়েই তাদের পিছনে এসে কোরাস তুলবে। নাতালোভা ও আয়েশা আলিয়েভা কেউই টের পায়নি রুম সুপারভাইজার গাব্রিয়ালা কখন এসে দাঁড়িয়েছে। ও, এইভাবে সময় চুরি করা হচ্ছে, যেন হুঙ্কার দিয়ে উঠল গাব্রিয়ালার পুরুষালী কণ্ঠ। গাব্রিয়ালা রুমে ঢুকে দুজনা টেবিল থেকে দুটি ডিউটি চার্ট তুলে নিল। তারপর আজকের নর্মাল ডিউটির সাথে আরও 1 ঘণ্টা যুক্ত করে চার্ট ফেরত দিল। অর্থাৎ নাতালোভা ও আয়েশা আলিয়েভাকে আজ ছুটির পরও 1 ঘণ্টা করে বেশি কাজ করতে হবে। আর এই 1 ঘণ্টা বেশি কাজ করার কারণে ঠিক সময়ে খেতে যেতে পারবে না। তার ফলে আজকের রাতে তাদের ভাগ্যে খাবার নাও জুটতে পারে। গাব্রিয়ালা আয়েশা আলিয়েভার ডান পাশের টেবিল থেকে সব বই ও কাগজপত্র নিয়ে বেরিয়ে গেল। ফিরে এলো কয়েক মিনিট পরেই, হাতে লাল নতুন একটি ফাইল এবং একটি ডিউটি চার্ট। ওগুলো টেবিলে রেখে সে বেরিয়ে গেল। আয়েশা আলিয়েভা নাতালোভার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। নাতালোভা বলল, আর একজন কেউ আসছে। অল্পক্ষণ পরেই ঘরে প্রবেশ করল স্টেশন ডিরেক্টর ভ্লাদিমির জোসেফ। তার পেছনে পেছনে একটি মেয়ে। ঘাড় ফিরিয়ে চকিতে একটু তাকিয়েই নাতালোভা ও আয়েশা আলিয়েভা মনোযোগ দিল টেবিলে। এখানকার আইনে অন্য কেউ অন্য কিছুর দিকে নজর দেয়া নিষিদ্ধ। পিছনের মেয়েটিকে দেখে ধক করে উঠল আয়েশা আলিয়েভার বুক। যতটুকু দেখেছে তাতে মেয়েটি তাদের তুর্কিস্তানের। স্টেশন ডিরেক্টর সবাইকে যেমন বলে সেই রুটিন নির্দেশনামা দিয়ে গেল মেয়েটিকে। সবশেষে বলল, সবাইকে যেমন বলেছে তোমার মুক্তি নির্ভর করছে তোমার এই টেবিলের কাজের উপর। বেরিয়ে গেল স্টেশন ডিরেক্টর।
ধীরে ধীরে মুখ তুলল আয়েশা আলিয়েভা, তাকালো মেয়েটির দিকে। মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে মেয়েটি। বাম পাশ থেকে নাতালোভা ফিস ফিস করে আলিয়েভাকে বলল, তোর দেশি, কথা বলো। আহা বেচারি। মেয়েটা এদিকে তাকাচ্ছেই না। অবশেষে আয়েশা আলিয়েভা তাকে লক্ষ্য করে বলল, এই যে। মেয়েটা মুখ ঘুরাল। তার সাথে চোখাচোখি হল আলিয়েভার। মেয়েটার চোখে পানি, কাঁদছে মেয়েটা। আমিও কেঁদেছি, আপনাকে কাঁদতে নিষেধ করব না, বলল আয়েশা আলিয়েভা। মেয়েটা একবার মুখ তুলে পরিপূর্ণভাবে তাকাল আয়েশা আলিয়েভার দিকে। মনে হল একজন অবলম্বন খুঁজে পাওয়ার স্বস্তি তার দৃষ্টিতে। আয়েশা আলিয়েভা নাতালোভাকে দেখিয়ে বলল, ইনি আমাদের খালাম্মা, অধ্যাপিকা নাতালোভা। তারপর একটু থেমে বলল, তোমার নাম কি? রোকাইয়েভা। মুসলিম তুমি? আনন্দ ঝরে পড়ল আলিয়েভার কণ্ঠে। আপনি? জিজ্ঞেস করল রোকাইয়েভা। আমি আয়েশা আলিয়েভা। কোন আয়েশা আলিয়েভা? আপনার বাড়ি কোথায়? তাসখন্দ। আলিয়েভার কথা শুনে উঠে দাঁড়াল রোকাইয়েভা। সামনে এসে দাঁড়াল সে আলিয়েভার। বলল, আপনি উমর জামিলভকে চেনেন? চিনি, তিনি আমার স্যার, বস ছিলেন। এক ধরনের আবেগ বিহবলতায় অভিভূত হয়ে পড়েছে যেন রোকাইয়েভা। কিছুক্ষণ কথা বলতে পারল না। নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, আমি তার বোন। রোকাইয়েভার কথা শুনে চমকে উঠল আয়েশা আলিয়েভা। উঠে দাঁড়াল সে, বলল, তুমি এখানে? স্যার কোথায়? কোনো উত্তর দিতে পারল না রোকাইয়েভা। ফুপিয়ে কাঁদতে লাগল। আয়েশা আলিয়েভা কাছে টেনে নিল রোকাইয়েভাকে। সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না বোন, বলতে হবে না, বুঝেছি। বোনকে যখন বন্দি শিবিরে পাঠিয়েছে তখন সরকারের উচ্চ দায়িত্বশীল ভাই যে কোথায় তা আর বলতে হয় না। কিন্তু কি অপরাধ ছিল তার? তিনি নাকি বিদ্রোহীদের গোপনে সহায়তা করছিলেন। আনন্দে আয়েশা আলিয়েভার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, আমি জানতাম রোকাইভা, স্যার আমাদের জাতিসত্তাকে অত্যন্ত ভালোবাসতেন। একটু থেমে বলল, কেঁদো না বোন, তিনি আমার বস ছিলেন, আমি গর্ববোধ করছি। নাতালোভা দরজায় পাহারা দিচ্ছিল রুম সুপারভাইজারকে। শ্রমসময় আজ 1 ঘণ্টা বেড়েছে, আর যাতে না বাড়ে। আয়েশা আলিয়েভা থামলে রোকাইভা কিছু বলতে যাচ্ছিল। হাত দিয়ে থামতে ইশারা করে নাতালোভা তাড়াতাড়ি এসে চেয়ারে বসল, সেই সাথে আলিয়েভা এবং রোকাইভাও। প্রায় সাথে সাথেই রুম সুপারভাইজার এসে দরজায় দাঁড়াল। মস্কোভা বন্দিশিবিরের 3য় তলার ডাইনিং রুম। বন্দিশিবিরের প্রত্যেক তলায় আলাদা আলাদা ডাইনিং রুম রয়েছে। প্রত্যেক তলায় প্রায় 200 করে মেয়ে আছে। তাদের একসাথে একত্রিত হবার জায়গা এই ডাইনিং রুম। রাতের খাবারের জন্য ওদের 1 ঘণ্টা সময় থাকে। খেতে সময় লাগে 15 মিনিট। অবশিষ্ট সময় তারা একত্রে গল্প করে কাটায়। কাউন্টার থেকে লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয়। খাবার নিয়ে যে যার মতো টেবিলে বসে খাবার খায় এবং গল্প করে। এই গল্পটা সকলের প্রিয়। 7টা থেকে 5টা এই 10 ঘণ্টা খাটুনির পর এটা তাদের জন্য যেন একটা মুক্তির বাতায়ন। শ্বাসরুদ্ধকর একটা গুমুট পরিবেশে এ সময়টুকুই তারা হেসে গল্প করে জীবন ধারণের শক্তি সঞ্চয় করে। আয়েশা আলিয়েভা সেদিন খাবার লাইনে দাঁড়িয়ে দেখল নাতালেভা, রোকাইয়েভা, আলুলিয়েভা ডান প্রান্তের একটা টেবিলে বসে গল্প করছে। আজ খেতে আসতে আলিয়েভার একটু দেরি হয়েছে। মন ভাল লাগছে না তার। আজ সারা দিনই তার বারবার হাসান তারিকের কথা মনে পড়েছে। কারখানার কাছ থেকে গিয়ে হাতমুখও ধোয়নি সে। জানলা দিয়ে মস্কোভা নদীর দিকে তাকিয়েছিল সারাক্ষণ। হাসান তারিকের মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠে তাকে আকুল করে তুলছে। সে রোকাইভার কাছে শুনেছে হাসান তারিক জেল থেকে বেরুতে পেরেছে। কোথায় সে এখন? তার কি মনে আছে আয়েশা আলিয়েভার কথা? আয়েশা আলিয়েভা কিন্তু তার একটি কথাও ভুলেনি। হাসান তারিক ভাবে কি এমন করে আয়েশা আলিয়েভার কথা? ওর হৃদয়টা তো এক দুর্ভেদ্য দুর্গ। ওখানে আমার মতো এক সামান্য কেউ প্রবেশাধিকার পাবে? কিন্তু বিদায়ের সময় আয়েশা আলিয়েভা ওর চোখে আলো দেখেছে, একটা আবেগের স্ফুরণ দেখেছে। ওটুকুই আলিয়েভার সম্বল। আলিয়েভা ভাবে ও শেষ কথাটা বলার আগে চোখ বুজেছিল কেন? একটা আবেগকে কি সে চাপা দিতে চায়নি? শেষ কথাটা বলার সময় ওর গলাটা ভারী হয়ে এসেছিল কেন? ওটা কি তার বিচ্ছেদ বেদনার কান্না নয়? ভালো লাগে ভাবতে এসব আলিয়েভার। সত্তা জুড়ে শিহরণ জাগে তার।
হাসান তারিকের শেষ উপদেশ ভুলেনি আয়েশা আলিয়েভা। যেখানেই থাকো, কাজ করতে হবে মধ্য এশিয়ার মজলুম মুসলমানদের মুক্তির জন্য। মাঝখানে সে হতাশ হয়ে পড়েছিল, কিন্তু নাতালোভা তাকে আবার জাগিয়ে দিয়েছে। সে এখন বাঁচতে চায়, বাঁচতে চায় তার প্রিয় হাসান তারিকের জন্য, বাঁচতে চায় তার দেশজোড়া মুসলিম স্বজনদের জন্য। লাইনের সামনে আরও ৪ জন আছে, তারপরই খাবার পাবে আলিয়েভা। এই লাইনে দাঁড়ানোই তার কাছে বড় বিরক্তিকর। ক্ষুধার সময় এটাকে একটা বড় শাস্তি মনে হয় তার কাছে। আবার চোখ গেল নাতালোভার টেবিলে। আলুলিয়েভার সাথে আজও মারিয়া নেই কেন? ওদের গল্পে আলুলিয়েভাকে আজ তো আগের মতো প্রাণবন্ত দেখাচ্ছে না। লাইন থেকে সামনের শেষ মেয়েটি খাবার নিয়ে চলে গেল। তারপর আয়েশা আলিয়েভা। আয়েশা আলিয়েভা খাবার নিয়ে এসে বসল নাতালোভাদের টেবিলে আলুলিয়েভার পাশে। বসেই চিমটি কাটল আলুলিয়েভাকে, বলল, মারিয়া কোথায়? জানো না আলিয়েভা তুমি? গম্ভীর কণ্ঠ আলুলিয়েভার। শঙ্কিত হল আলিয়েভা, বলল, না তো, কি হয়েছে ওর? কথা বলল না আলুলিয়েভা। মুহূর্তকাল নীরবতা। নীরবতা ভাঙল নাতালোভা, বলল, রাক্ষসকে মানুষ ভেট দেবার সেই গল্প আলিয়েভা। এ মাসে ৩ বার সেটা ঘটল, মারিয়া, নাদিয়া ও নারালোভাকে দিয়ে। শুনেই মুখটি ফ্যাকাশে হয়ে গেল আলিয়েভার। কোনো কথা জোগল না তার মুখে। মস্কোর কমিউনিস্ট কর্তাদের চোখ মাঝে মাঝে মস্কোভা বন্দি শিবিরের উপরে পড়ে। ওদের সরকারি প্রাসাদেই বেশ্যালয় পোষা হয়। তারপরও মস্কোভা বন্দি শিবিরের প্রতিভাবান কুমারী সুন্দরীদের প্রতি ওদের নিদারুণ লোভ। এর মধ্যে ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের মাধ্যমে বেয়াড়া মেয়েদের বাগে আনার একটা লক্ষ্যও তাদের থাকে। আলিয়েভা, রোকাইয়েভা, আলুলিয়েভা সবাই নীরব। আবার কথা বলল নাতালোভাই, বলল, দেখা যাচ্ছে কেন্দ্রীয় মিটিং সিটিং উপলক্ষে কমিউনিস্ট পুঁজিপতিরা যখন রাজধানীতে জমায়েত হন তখনই এ প্রবণতা বাড়ে, যেমনটা গত মাস থেকে বেড়েছে। এই জুলুম ওদের কারো মনেই কি কোনো দাগ কাটে না? বলল আলিয়েভা। আলিয়েভার কথা শুনে হাসল ডাক্তার নাতালোভা, বলল, কমিউনিজম শেখানোর কেন্দ্রে লুমুম্বা বিশ্ববিদ্যালয়ে ১৭ বছর আমি ছাত্র পড়িয়েছি। আমি জানি ওদের মানসিকতা। কমিউনিস্ট নেতৃবৃন্দরা নিজেদের শুধু দেশের অর্থ সম্পদেরই অবিসংবাদিত মালিক মনে করে না, দেশের মানব সম্পদেরও মালিক। এই আচরণ তারা করে। যেহেতু মালিক তারা, সেহেতু যাকে যেমন ইচ্ছা তারা ব্যবহার করতে পারে। ব্যাপারটা যখন তাদের অধিকারের, তখন এর মধ্যে তারা কোনো জুলুম দেখবে কেন? আলোচনা আজ জমল না। আলিয়েভা আরেকটি কথাও বলেনি। নিষ্পাপ প্রাণোচ্ছল মারিয়া ও নাদিয়ার ভাগ্যের কথা শুনে মনটা একেবারে ভেঙে গিয়েছিল আলিয়েভার। খাওয়া দাওয়া শেষ করে সে উঠে দাঁড়াল। তার সাথে রোকাইভাও উঠল। উঠে দাঁড়াল নাতালোভাও। সে আলিয়েভাকে কাছে টেনে বলল, আমি ৮টায় তোমার রুমে যাব। মস্কোভা বন্দি শিবিরের নিয়ম অনুসারে ৯টা পর্যন্ত ঘরের দরজা খোলা রাখা যায়। ২ জনের বেশি না হলে পাশের রুমে আলাপ করাও নিষিদ্ধ নয়। তবে রাত ৯টার পরে আর কোনো দরজাই খুলবে না, কেউ করিডোরে বেরোবে না। পায়খানা প্রস্রাব তখন চলে ঘরের ভিতরে নির্দিষ্ট পাত্রে। রাতে মাঝে মাঝেই নাতালোভা আলিয়েভার রুমে আসে। তারা দুজনে মস্কোভা বন্দি শিবিরের বন্দীদের একটা জীবন বৃত্তান্ত তৈরি করছে। দুজনে সারাদিনে বা কয়েকদিনে যা সংগ্রহ করে তা রাতে বসে সমন্বিত করে লিখে ফেলে। লেখা শেষ হলে এটা তারা বাইরে পাঠাবার চেষ্টা করবে। আয়েশা আলিয়েভা চলে এলো তার ঘরে। ঘর তো নয়, একটা কুঠুরি। কাপড় চোপড় রাখার একটা আলনা, খাবার একটা পাত্র, একটা গ্লাস, আর শোবার জন্য ইস্পাতের ফ্রেমে প্লাস্টিকের একটা খাটিয়া, একটা কম্বল বিছানোর, একটা কম্বল গায়ে দেবার। এই নিয়েই তাদের সংসার। দাঁত মাজার একটা ব্রাশ আছে বটে, কিন্তু পেস্ট দুষ্প্রাপ্য। সুতরাং দাঁত মাজার জন্য তাদেরকে নানা জিনিসের আশ্রয় গ্রহণ করতে হয়। এসব দৃশ্যমান আসবাবপত্রের বাইরে লেখার জন্য কলম, চিরকুট জাতীয় কিছু কাগজ তাদের আছে। ওগুলো তারা নানা কৌশলে লুকিয়ে রাখে। আয়েশা আলিয়েভা গড়াগড়ি দিচ্ছিল বিছানায়। সারাদিনের ক্লান্তি ও খাওয়ার পর শোবার সঙ্গে সঙ্গে চোখ জড়িয়ে আসছিল তার। চোখটা একটু ধরেছিল। এমন সময় দরজায় নখ হল। কান খাড়া করল আয়েশা আলিয়েভা। না, এটা নাতালোভার নখ নয়। আবার নখ হল, একটু জোরে। বুঝা গেল বন্দি শিবির কর্তৃপক্ষেরই কেউ। আয়েশা আলিয়েভা উঠে গায়ের কাপড় চোপড় ঠিক করল। তারপর খুলতে গেল দরজা।
গিয়ে আবার ফিরে এল। নামাজের জন্য যে কাপড়টা সে কেবলামুখী করে বিছিয়েছিল, নামাজের পর তা আর তোলা হয়নি। এ বন্দি শিবিরে কোনো প্রকার ধর্মীয় আচার অনুষ্ঠান মারাত্মক অপরাধ। এ অপরাধ ধরা পড়লে এমনকি তাকে সংশোধনের বন্দি শিবির থেকে দাস শিবিরে পাঠানো হতে পারে। সুতরাং সব বন্দিরাই এ ব্যাপারে খুব হুঁশিয়ার। আলিয়েভা দরজা থেকে ফিরে এসে জায়নামাজটি তুলে ফেলল, তারপর খুলে দিল দরজা। দরজা খুলে দেখল দরজায় দাঁড়িয়ে এ বন্দি শিবিরের মহিলা ব্লকের সুপার অর্লোভা আলেকজায়া স্বয়ং। প্রথমে তাকে দেখে ভয়ানক চমকে উঠল আলিয়েভা। সবাই আলেকজায়াকে শনির সংকেত বলে জানে। ৬.৫ ফুটের মতো লম্বা, ২.৫ ফুটের মতো চওড়া আলেকজায়ার ওই বিশাল দেহটার মধ্যে অন্তর আছে বলে কেউ মনে করে না। শাসন ও শাস্তির শানিত ছুরি যেন একটা সে। তার ডাক পড়লে কিংবা কারো দরজায় সে আবির্ভূত হলে সে বুঝে নেয় তার কোনো দুঃসময় এসেছে। সেই অর্লোভা আলেকজায়াকে দরজায় দেখে কোনো কথা জোগাল না আয়েশা আলিয়েভার মুখে। আয়েশা আলিয়েভার কথা বলার অপেক্ষাও করল না আলেকজায়া। ঘরের ভেতরে প্রবেশ করল। ঘরের মেঝে দাঁড়িয়ে চারদিকে তাকাল। ঘরের বিছানা, বালিশ, পানির কলস, আলনা সবকিছুর উপর দিয়েই তার চোখ একবার ঘুরে এল। বুকটা দুরুদুরু করে উঠল আলিয়েভার। কোনো সন্দেহ করেছে কি সে? সন্দেহজনক কোনো কিছু সন্ধান করছে কি? গত পরশু লেখা ১০ জন বন্দির জীবনবৃত্তান্ত বালিশের মধ্যে আছে। বালিশটা দেখবে নাকি সে? মূর্তির মতো দরজার সামনেই দাঁড়িয়েছিল আলিয়েভা। তার দিকে ফিরে আলেকজায়া বলল, খুব কষ্ট না? আলেকজায়ার বাজখাই গলা আজ কেমন মসৃণ মনে হল। বিস্মিত হল আলিয়েভা। এমন করে কথা বলতে পারে আলেকজায়া? বন্দীকে কষ্ট দিয়ে যার আনন্দ, কোনো বন্দির কষ্টের উপলব্ধি তার আসল কি করে? বিস্মিত আলিয়েভা চকিতে আর একবার মুখ তুলল আলেকজায়ার দিকে। আলেকজায়া তার মুখের দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হয়ে গেল। আলিয়েভা দেখল আলেকজায়ার ছোট চোখে কেমন একটা কুতকুতে ঔজ্জ্বল্য, ঠোঁটের কোণায় কেমন একটা ধারালো অফোটা হাসি। আলিয়েভার চোখকে তার চোখ দিয়ে যেন অনেকটা আটকে রেখেই বলল, তুমি মস্কো বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রী, তুমি সুন্দরী, তুমি একটা অনাঘাতা ফুল, তোমার এ কষ্ট তো সাজে না আলিয়েভা। আলেকজায়ার এই প্রশংসা এবং কথার ঢঙ্গে চমকে উঠল আয়েশা আলিয়েভা। কি মতলব তার? কি বলতে চায় সে? আলিয়েভাকে আর চিন্তার সুযোগ না দিয়ে আলেকজায়ার বলল, তোমার সুদিন আসছে। পার্টির সর্বোচ্চ কর্তা, ফার্স্ট সেক্রেটারি স্বয়ং তোমাকে স্মরণ করেছেন। তোমার শিক্ষাজীবনের রেকর্ড তাকে খুব খুশি করেছে। তোমার সুন্দর ফটো তাকে মোহিত করেছে। থামল আলেকজায়ার। আলেকজায়ার কথা বুঝতে আর বাকি রইল না আলিয়েভার। দপ করে চারদিকের আলো যেন নিভে গেল আলিয়েভার কাছে। গোটা দেহটা তার অবশ হয়ে এল। চিন্তাশক্তি ভোঁতা হয়ে গেল তার। সামনে আলেকজায়ার অস্তিত্ব তার কাছে বড় বলে মনে হল না। সে দাঁতে দাঁত চেপে টলতে টলতে গিয়ে বিছানায় বসল। আলেকজায়ার মানচিত্রের মতো মুখটা খুশিতে যেন আরও বিকৃত হয়ে উঠল। মনে হল পরিস্থিতিটাকে সে উপভোগ করছে। এই সময় ব্যাগ হাতে ঘরে প্রবেশ করল আলেকজায়ার সহকারিণী নভস্কায়া। সে ব্যাগ খুলে আলিয়েভার বিছানায় নতুন পোশাক ও প্রসাধনী দ্রব্য সাজিয়ে রাখল। তারপর সে বেরিয়ে গেল। আলেকজায়ার কয়েক পা এগিয়ে আলিয়েভার সামনে দাঁড়িয়ে বলল, মহামান্য ফার্স্ট সেক্রেটারি ভ্লাদিমির জিভকবোভ আজ রাতে তোমার জন্য অপেক্ষা করছেন। এই বন্দি শিবিরের আর কারও এর আগে এ ভাগ্য হয়নি। তুমি ভাগ্যবান আলিয়েভা। থামল আলেকজায়া। তারপর হাতের ব্যাগ থেকে একটা সিকিউরিটি কার্ড বের করে আলিয়েভার পাশে রেখে বলল, এ পাশ আজ রাতে তোমার সাথে থাকবে। এর ফলে আজ রাতে তুমি সিকিউরিটির কাছে সম্রাজ্ঞীর মর্যাদা পাবে। তারপর যাবার জন্য ঘুরে দাঁড়াল আলেকজায়া। অনুভূতিশূন্য অভিভূতের মতো বসেছিল আলিয়েভা। আলেকজায়া দরজায় গিয়ে ফিরে দাঁড়িয়ে বলল, বাথরুমে তোমার জন্য গরম পানি রাখা হয়েছে, সাবান আছে। গোসল করে রাত ৯:৩০টার আগে তৈরি হয়ে নাও। আমি ঠিক ৯:৩০টায় আসব। এবার কথাগুলো আলেকজায়ার তীক্ষ্ণ ছুরির মতো ধারালো। বেরিয়ে গেল আলেকজায়া।
দরজা বন্ধ করে দেবার জন্য উঠল না আলিয়েভা। চারদিকের সবকিছুই তার কাছে অর্থহীন মনে হয়েছে, যেন গোটা জগৎ একটা দ্বীপ। সে দ্বীপে সে একা অসহায়ভাবে দাঁড়িয়ে, অসহায়ত্বের এক অসহ্য যন্ত্রণা তার সত্তা জুড়ে। আলেকজায় বেরিয়ে যাবার পরপরই ঘরে প্রবেশ করল নাতালোভা। নাতালোভাকে দেখেই ছুটে গিয়ে জড়িয়ে ধরল আলিয়েভা। তারপর কান্নায় ভেঙে পড়ল। নাতালোভা তাকে বুকে জড়িয়ে ধরে অনেক আদর করল, সান্ত্বনা দিল। তারপর কপালে একটা চুমু দিয়ে বলল, মা, কাঁদিস না, এখন কাঁদার সময় নয়। না, আমি কাঁদতে চাই, কাঁদতে কাঁদতে মরে যেতে চাই, আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না। অবুঝ হোস না। আমি থামের আড়ালে দাঁড়িয়েছিলাম, সব শুনেছি। সব শুনেই আমি বলছি তোকে বাঁচতে হবে। সব শুনে কেমন করে তুমি আমাকে বাঁচতে বলছো খালাম্মা? সব শুনেই আমি বলছি। আমিও প্রথমে চমকে উঠেছিলাম, মনটা আমারও বিদ্রোহী হয়ে উঠেছিল। কিন্তু পরে চিন্তা করে এর মাঝে জীবনের ইঙ্গিত অবলোকন করছি। এ জীবন কি মারিয়া নাদিয়ার জীবন খালাম্মা? 1 মিনিট বাঁচব না আমি এ জীবন নিয়ে। নাতালোভা আলিয়েভাকে এনে বিছানায় বসিয়ে তার চোখে চোখ রেখে বলল, আলিয়েভা, তুই মারিয়া নাদিয়া নস। তোর মধ্যে আল্লাহ বিশ্বাসের যে অজেয় আগুন জ্বলছে তা তাদের মধ্যে ছিল না। আলিয়েভা নাতালোভার চোখে চোখ রেখেই বলল, তুমি কি বলতে চাও খালাম্মা? আমি বলতে চাই, এ বন্দি শিবির থেকে বেরোবার এক সুযোগ তুই পেয়েছিস। একে মুক্তির সুযোগ হিসেবে তোর ব্যবহার করতে হবে। কেমন করে? চোখটা যেন উজ্জ্বল হয়ে উঠল আলিয়েভার। কেমন করে আমি জানি না, তবে এটুকু জানি তুই ফার্স্ট সেক্রেটারির মেহমান। সিকিউরিটির লোকজন তোকে বিশেষ মর্যাদার চোখে দেখবে। এর সুযোগ গ্রহণ করে ফার্স্ট সেক্রেটারির কাছে পৌঁছার আগেই যে কোনো উপায়ে নিজেকে তোর মুক্ত করতে হবে। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আয়েশা আলিয়েভার। দুনিয়ার এই জাহান্নাম থেকে মুক্তির একটা পথ যেন খুঁজে পেল সে। যে দেহ মনকে এতক্ষণ তার নিঃসার নির্জীব মনে হচ্ছিল, তাতে শক্তির প্রবাহ যেন ফিরে এল। নাতালোবার সেই কথা, তুই মারিয়া নাদিয়ানোস, তোর মনে আল্লাহ বিশ্বাসের অজেয় শক্তি আছে। আলিয়েভার মনে শক্তি সাহসের এক দিগন্ত খুলে দিল। আলিয়েভা লজ্জা পেল মনে। আল্লাহর সাহায্য থেকে মুখ ফিরিয়ে তার এমনভাবে হতাশ হওয়া ঠিক হয়নি। এমন দেখলে হাসান তারিক নিশ্চয়ই তাকে তিরস্কার করত। হাসান তারিকের কথা মনে হতেই বাঁচার আকাঙ্ক্ষা তার মধ্যে আরও বাড়ল। বিছানায় পড়ে থাকা কার্ডটা দেখছিল নাতালোভা। খুশিতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, তুই সত্যিই ভাগ্যবান আলিয়েভা, আল্লাহ তোকে সাহায্য করেছেন। এ সিকিউরিটি কার্ড সবার ভাগ্যে জোটে না। তুই ওদের কাছ থেকে খুঁজতে পারলে কার্ড তোকে অনেক সাহায্য করবে। তারপর দুজনে মিলে অনেক পরামর্শ করল। নাতালোভা জানে না তার মেয়ে কোথায় থাকে, তবু মেয়ের জন্য একটা চিঠি লিখল এবং তার মেয়েকে সন্ধান করার কয়েকটা ঠিকানা দিল। বন্দীদের যে জীবন বৃত্তান্ত তৈরি হয়েছে তা কিভাবে মুক্ত বিশ্বে পাঠানো যাবে তার নির্দেশনাও দান করল নাতালোভা। বন্দি শিবিরের ঘড়িতে 1:30 বাজার শব্দ অনেকক্ষণ হল হয়েছে। নাতালোভা উঠে দাঁড়াল। আলিয়েভা তাকে জড়িয়ে ধরল। আবার কাঁদার পালা। আলিয়েভা বলল, খালাম্মা, আর কোনোদিন তোমাকে দেখতে পাব না। আলিয়েভার দুগণ্ড বেয়ে নামছে অশ্রুর বাঁধ ভাঙ্গা স্রোত। এবার নাতালোভার চোখও শুকনো থাকল না, তারও দুগাল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। নাতালোভা বলল, না দেখা হোক, প্রার্থনা করি তুই মুক্ত জীবন ফিরে পা। তোরা যদি এই কমিউনিস্ট ব্যবস্থাকে আঘাত দিতে পারিস, এই জুলুমবাজির বাহুটা যদি তোরা ভেঙে দিতে পারিস, রুশ অঞ্চলের অগণিত আদম সন্তানকে যদি তোরা কমিউনিজমের অমানুষিক ব্যবস্থার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য কিছুও করতে পারিস, তাহলে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমার আত্মা শান্তি পাবে। নাতালোভা আলিয়েভার কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বেরিয়ে গেল। নাতালোভার কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আলিয়েভার কপালে। কপাল থেকে অশ্রু মুছল না আলিয়েভা। ঘরের চৌকাঠ ধরে আলিয়েভা নাতালোভা যে পথে চলে গেছে সেই অন্ধকারে তাকিয়ে রইল। অন্ধকারে তাকিয়ে মনে পড়ল রোকাইয়েভার কথা, আলুলিয়েভা, মারিয়া, নাদিয়া, তানিয়া, অনেকের কথা। রোকাইয়েভার কথা মনে হতেই
মনটা তার মোচড় দিয়ে উঠল। ওর সাথে যদি দেখা হতো। দরজা বন্ধ করল আলিয়েভা। সেই সাথে 9টা বাজার ঘণ্টাধ্বনি হল মস্কোভা বন্দি শিবিরের ঘড়িতে। 9:30টার বেশি দেরি নেই। তৈরি হবার জন্য ফিরে দাঁড়াল আলিয়েভা। 6 দরজার একটা বড় কার, সামনে ড্রাইভার এবং তার পাশে একটা সিট, পিছনে 2টো করে 4টা সিট। নিচের বারান্দায় গাড়ি দাঁড়িয়েছিল। আলিয়েভা পৌঁছতেই ড্রাইভার ত্রস্ত হাতে মাঝের দরজাটা খুলে ধরল। ড্রাইভার মাঝারি বয়সের, খাস রাশিয়ান। রাজধানীর সরকারি ড্রাইভার রাশিয়ান না হবার প্রশ্নই ওঠে না। গাড়িতে পা দিয়েই বুঝল আলিয়েভা এয়ার কন্ডিশন গাড়ি, দামি ভেলভেট মোড়া আরামদায়ক গদি। গাড়িতে উঠে বসে দেখল পাশেই আরেকটা মেয়ে। বাইরে আলো থাকলেও গাড়ির ভেতর অন্ধকার, কালো রঙের শেরে ঢাকা কাচ। ভাবল, মেয়েটা তার মতোই একজন কি? আলিয়েভা উকি দিয়ে পিছন ফিরে দেখল পিছনের সিটে 2জন বসে। যতটা বুঝা গেল দুজনই পুরুষ, নিশ্চয় সিকিউরিটির লোক। সামনের 2টি সিটই খালি। ড্রাইভার তখনও সিটে আসেনি। অল্পক্ষণ পরেই ড্রাইভারের দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে ভেতরের লাইটটা জ্বলে উঠল। সেই আলোতে পাশের মেয়েটির দিকে তাকিয়ে আঁতকে উঠল আলিয়েভা। এ যে রোকাইয়েভা। রোকাইয়েভাও চমকে উঠল আলিয়েভাকে দেখে। প্রথম চমকটা দূর হয়ে গেলে খুশি হল আলিয়েভা। একজন সাথী পাওয়া গেল, আর রোকাইয়েভার চেয়ে যোগ্য সাথী কেউ আর হতে পারত না। আলিয়েভা 2টি হাত তুলে প্রার্থনা করল, হে আল্লাহ, তুমি হাফেজ কোয়াদের। ইহকাল এবং পরকালের তুমিই একমাত্র অভিভাবক। আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। প্রার্থনা শেষ করে আলিয়েভা হাত বাড়িয়ে একটা হাত তুলে নিল রোকায়েভার। হাতটা মনে হল নিঃসাড়। আলিয়েভা বুঝতে পারল বেচারা রোকায়েভার অবস্থা। সান্ত্বনা দেবার জন্য হাতটা তুলে নিয়ে চুম্বন করল আলিয়েভা। তারপর একটু এগিয়ে গেল রোকায়েভার দিকে। কিছু কথা রোকায়েভাকে বলা দরকার মনে করল আলিয়েভা। গাড়ি চলতে শুরু করায় হিস হিস শো শো শব্দ হচ্ছে। কানে কানে কথা বলা যায়, কেউ শুনতে পাবে না। আস্তে রোকায়েভার মাথা একটু টেনে নিয়ে আলিয়েভা ওর কানে মুখ লাগিয়ে বলল, ভেবো না রোকায়েভা, ওরা আমাদের লাশ নিয়ে যেতে পারে, জীবিত নয়। মস্কোতে পৌঁছার আগেই হয় পালাবো না হয় মরব, হয় শহীদ নয় গাজী। এর বাইরে কিছু নয় রোকায়েভা। প্রস্তুত থেকে আমাকে অনুসরণ করো এবং সাধ্যে যা কুলায় তা করো। আলিয়েভার কথা শেষ হতেই রোকায়েভা আলিয়েভার একটা হাত তুলে নিয়ে জোরে চাপ দিল। এর মধ্যে দিয়ে বোধহয় রোকায়েভাও তার দৃঢ় সংকল্পের কথা জানিয়ে দিল আলিয়েভাকে। খুশি হল আলিয়েভা। গাড়ি একটু ঝাঁকুনি খেয়ে দূরে উঠল। আলিয়েভা বুঝল দ্বীপ থেকে গাড়ি ফেরি বোটে উঠেছে। বোট থেকে গাড়ি সড়কে নামার পর 3 মাইল পেরুলেই মস্কো। সব মিলিয়ে সময় 15 মিনিটের বেশি লাগবে না। যা করার এই 15 মিনিটের মধ্যেই তাকে করতে হবে। আলিয়েভা আল্লাহর শুকরিয়া আদায় করল। বড় কোনো সিকিউরিটি ব্যবস্থা তাদের জন্য রাখা হয়নি। 2জন সিকিউরিটির লোক, একজন ড্রাইভার। ড্রাইভারও যে সিকিউরিটির লোক আয়েশা আলিয়েভা তা প্রথমে দেখেই বুঝতে পেরেছে। ড্রাইভারের কোমরে ঝোলানো আছে পিস্তল, আর পিছনের সিটে 2জন সিকিউরিটির হাতে স্টেন গান। সিকিউরিটির এই হালকা ব্যবস্থা দেখে আলিয়েভার মনে হল অসহায় মহিলা বন্দীদের আনা নেয়ায় তারা কোনোদিনই প্রতিরোধের সম্মুখীন হয়নি। অনেক দেখার পর এরকমটা যে হতে পারে তারা বোধহয় এমনটা এখন কল্পনাও করে না। তাদের যে এই শিথিল চিন্তাকে আলিভেয়া তার পরিকল্পনার জন্য একটা বড় শুভ দিক বলে মনে করল। আরেকটা স্থির বিশ্বাস আলিয়েভার আছে, সেটা হল তারা যেহেতু খোদ পার্টি কর্তাদের শিকার, তাই সিকিউরিটির লোকেরা যতটা সম্ভব তাদের গুলি করবে না, হত্যা করতে সাহস পাবে না। এটা তাদের জন্য একটা বাড়তি সুযোগ। সে আরেকবার আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, এ সুযোগ সদ্ব্যবহারে তৌফিক দান করুন। কি করলে কি ঘটতে পারে সবগুলো বিষয়ে আয়েশা আলিয়েভা এক এক করে বিশ্লেষণ করল। তার আত্মবিশ্বাস দৃঢ় হল উপরোক্ত সুযোগ সুবিধা থাকার কারণে পরিস্থিতি তার অনুকূলেই থাকবে। আজ প্রথমবারে আয়েশা আলিয়েভা তার গোয়েন্দা ট্রেনিংকে মূল্যবান মনে করল। ট্রেনিং গ্রহণকালে ভালো অস্ত্র চালনার জন্য বিশেষ অনার পেয়েছিল সে। আজ একে আল্লাহর মূর্তিমান রহমত বলেই তার মনে হতে লাগল। গাড়ি ফেরি বোট থেকে নামল।
শক্ত মাটির উপরে মৃদু কাঁপুনি তুলে যাত্রা শুরু করল গাড়ি। মস্কোভো নদীর তীর ধরে গাড়ি এগিয়ে যাবে মস্কো পর্যন্ত। এখান থেকে মস্কো পর্যন্ত জায়গাটা অপেক্ষাকৃত নিচু একটা বিশাল উপত্যকা। এখানে কোনো সিভিলিয়ান বসতি নেই। বলা হয় এই এলাকায় কয়েকটা আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র সাইলও রয়েছে। গাড়ি ফুল স্পিডে চলতে শুরু করেছে। ইতিমধ্যেই মাইলখানেক চলে এসেছে গাড়ি। আর দেরি নয়, সিদ্ধান্ত নিল আলিয়েভা। হঠাৎ কয়েকবার ওয়াক ওয়াক করে উঠল, যেন প্রবল বমনের বেগ এসেছে তার। বমন করব, গাড়ি থামাও। তার কথা শুনে মনে হল মুখ ভর্তি তার বমন। মুখ বন্ধ করে ওয়াক ওয়াক সে করেই চলল। মনে হচ্ছে সে জোর করে বমন চেপে রেখেছে। তার দুই চোখ বিস্ফোরিত। পাশে কিং কর্তব্য বিমূঢ় রোকায়েভা। ড্রাইভার কেবিল লাইট জ্বেলে দিয়েছে গাড়ির। সে আলিয়েভার অবস্থা দেখে বুঝল হঠাৎ গাড়ির গতিতে তার বমনের বেগ হয়েছে। গাড়ি থামাল সে তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে আলিয়েভার দরজা খুলে দরজার পাল্লা ধরেই দাঁড়িয়ে থাকল। আলিয়েভা বাম হাতে মুখ চেপে গাড়ি থেকে বেরুল। গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে থাকা ড্রাইভারের পাশ দিয়ে যাবার সময় আলিয়েভা বিদ্যুৎ গতিতে তার কোমরের খাপ থেকে পিস্তল তুলে নিল এবং তুলে নিয়েই গুলি করল তার বুকে। কিছু বোঝার আগেই ড্রাইভার ঢলে পড়ল মাটিতে। ওদিকে পেছনের দরজা খুলে একজন সিকিউরিটি সবে মাটিতে পা রেখেছে। স্টেনগান তখনও তার কোলে। আলিয়েভার পিস্তল এবার তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করল। লোকটি উঠতে যাচ্ছিল। উঠা আর হল না। দরজার উপরেই সে ঢলে পড়ল। মুহূর্ত বিলম্ব না করে আলিয়েভা গাড়ির পেছনের দরজায় গিয়ে দাঁড়াল। দেখল ওদিকের দরজা খুলে বেরিয়ে যাচ্ছে ওপাশের সেই সিকিউরিটি। আলিয়েভার উদ্যত পিস্তল আবার গুলি বর্ষণ করল। লোকটির মাথায় গিয়ে আঘাত করল বুলেট। দরজার উপরেই লোকটি ঢলে পড়ল। রোকাইয়েভা ততক্ষণে বেরিয়ে এসেছে। উদ্বেগ উত্তেজনায় কাঁপছে সে। আলিয়েভা গিয়ে তাকে জড়িয়ে ধরল, বলল, আল্লাহ আমাদের বাঁচিয়েছে রোকাইয়েভা, আয় আল্লাহর শুক্রিয়া আদায় করি। বলে আয়েশা আলিয়েভা ওইখানেই সিজদায় পড়ে গেল, তার সাথে রোকাইয়েভাও। সিজদা থেকে মাথা তুলেই আলিয়েভা বলল, চল, এখানে আর এক মুহূর্ত নয়, সন্ধানী দল কিছুক্ষণের মধ্যেই ছুটে আসবে। আয়েশা আলিয়েভা ঠিক করল এই বিরান উপত্যকা ধরেই তাদেরকে পশ্চিমে এগুতে হবে। মানচিত্র তার যতদূর মনে পড়ে এখান থেকে মাইল চারেক পশ্চিমে গেলেই মস্কো লেলিনগ্রাদ রোডে তারা উঠতে পারবে। রাতেই তাদেরকে মস্কো শহরে পৌঁছতে হবে। আলিয়েভা এবং রোকাইয়েভা দুজনেই মস্কো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মস্কো শহর তাদের পরিচিত। নাতালোভার দেয়া ঠিকানা তাদের কাছে আছে। কোথাও প্রাথমিক একটা আশ্রয় তাদের মিলবেই। যাবার আগে আলিয়েভা সিকিউরিটি দুজনের পিস্তলও নিয়ে নিল। তারপর তাদের পকেট হাতড়িয়ে তিনজনের ম্যানিব্যাগ বের করে তার থেকে টাকাগুলোও নিয়ে নিল। তিনজনের মিলিয়ে প্রায় কয়েক হাজার রুবল হবে। খুশি হল আলিয়েভা। তারপর আলিয়েভা রোকাইয়েভার হাত ধরে পশ্চিম দিকে ছুটল।